পিএলআইডি অপারেশনের আগে রোগীদের 10টি কমন প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, স্পাইন সার্জন, লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি। আসুন জেনে নেই, একজন পিএলআইডি রোগীকে যখন আমরা বলি অপারেশন করতে হবেই, তখন তারা বিভিন্ন যে প্রশ্ন করেন, এই প্রশ্নগুলোর মধ্যে 10টি খুব কমন প্রশ্ন যেটা সবাই করে থাকেন, সেই 10টি প্রশ্ন কী কী? প্রথম প্রশ্ন হচ্ছে যে অপারেশন করার পর আগের মতো স্বাভাবিক জীবনে যেতে পারবো কিনা, অর্থাৎ আগের মতো সেই লাফঝাপ, আগের মতো খেলাধুলা, আগের মতো ওজনে জিনিস তোলা, এই কাজগুলো করতে পারবো কিনা। আসলে পিএলআইডি অপারেশন করার পর যদি আপনি আগের মতো স্বাভাবিক জীবনে না যেতে পারেন, তাহলে অপারেশন করে লাভটা কি? অপারেশন করার পর যদি আপনাকে সেই অনেক কিছু বাধা দিয়ে দেওয়া হয়, তাহলে কেমন হয়ে গেল না জীবনটা? আসলে আমরা চাই রিহ্যাবিলিটেশন, অর্থাৎ পুনর্বাসন, আগের মতো জীবনে ফিরে যাওয়া। কিছু কাজ আপনাকে শুধু বাদ দিয়ে স্বাভাবিক সব কাজই করতে পারবেন, যেমন আপনি জগিং করতে পারবেন, হাঁটাচলা করতে পারবেন, ব্যায়াম করতে পারবেন, ইভেন আপনি একটা সময় পরে জিম করতে পারবেন। কিন্তু ওই যে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, র্যাকেট খেলা, মানে যেগুলোতে মোচড় আছে, এই খেলাগুলো বাদ দিতে হবে। খেলাগুলো বাদ দিলে কি হবে? জীবন আপনার মানে একেবারে নষ্ট হয়ে যাবে, যে আপনি একদম আগের মতো জীবন পেলেন না। স্বাভাবিক জীবনই তো আপনি পাবেন, সব কাজই করতে পারবেন, এমনকি ওজনের জিনিসও তুলতে পারবেন সঠিক নিয়মে যদি ওজন তোলেন। সঠিক নিয়মে ওজন তোলা শুধু পিএলআইডি রোগীর জন্যই নয়, যে কোনো মানুষের জন্যই সঠিকভাবে ওজন তোলা বাধ্যতামূলক। তা না হলে যে কোনো সময় কোমরে মোচড় লাগতে পারে, মাসেল স্ট্রেইন হতে পারে, ব্যথা হতে পারে, এমনকি পিএলআইডিও হতে পারে। 2 নম্বর হচ্ছে, পুরোপুরি সুস্থ হয়ে যাওয়া কি সম্ভব? এই অপারেশন যে আমি করব, আমার কি অপারেশনের মাধ্যমে পুরোপুরি আমি সুস্থ হয়ে যেতে পারবো? এই প্রশ্নটা, এক কথায় আমার কি আর ব্যথা থাকবে না? আমার কি আর পিএলআইডি সেই লক্ষণ যেটা আমি 10 বছর ধরে মানে লালন করে আসছি, কষ্ট পেয়ে আসছি, সেটা কি একদম পুরোপুরি ভালো হয়ে যাবে? এই প্রশ্নটা কিন্তু অপারেশনের আগে প্রত্যেকটা রোগী করে থাকেন এবং খুবই যুক্তিসঙ্গত একটি প্রশ্ন। আসলে যত দেরি করবেন, তত কিন্তু আপনার উন্নতির যে পার্সেন্টেজ, এটা কম হবে। যদি আপনি খুব দ্রুত অপারেশন করতে পারেন, হয়তো অপারেশন খুব জরুরি, আপনাকে অপারেশন করতেই হবে ডাক্তাররা বলছে, কিন্তু আপনি দেরি করেছেন, অনেক দেরি করেছেন, 2, 3, 4 বছর দেরি করেছেন, সেই ক্ষেত্রে আপনার আগের মতো জীবনে ফিরে যাওয়াটা একটু হলেও দেরি হবে, বা লক্ষণগুলো কিছু কিছু থাকবে যেগুলো ধীরে 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 যাবে। কারণ দীর্ঘদিন নার্ভে যদি আপনি চাপ দিয়ে রাখেন, আমরা বলি 2 বছর, নার্ভ তো ড্যামেজই হয়ে যায়। 2 বছরের মধ্যে 2 বছরের ঊর্ধ্বে আপনি চাপ দিয়ে থাকেন, নার্ভে চাপ দিয়ে রাখলেন ডিস্কের মাধ্যমে, অর্থাৎ আপনি পিএলআইডি আক্রান্ত হয়ে থাকলেন, সেই ক্ষেত্রে আবার অপারেশন করার পর ভালো তো হবেনই নিশ্চয়ই, কিন্তু আগের মতো ফিরে আসতে একটু সময় লাগবে। কিন্তু যদি আপনি সময় মতো অপারেশন করেন, আগের মতো, মানে অর্থাৎ ব্যথামুক্ত জীবন, কোমরে ব্যথা থাকছে না, পায়ের দিকে ঝিঝি অবশ্য থাকছে না। 3 নম্বর প্রশ্ন যেটা সবাই করে থাকেন, সেটা হচ্ছে অপারেশন করার মুহূর্তে আমার কি কি প্রবলেম হতে পারে, রিস্ক কীরকম? যে আমার নার্ভটা কেটে যাবে কিনা, যদি নার্ভটা কেটে যায় তাহলে তো আমার পাটা প্যারালাইসিস হয়ে যাবে চিরদিনের জন্য, আমি তার আগের মতো স্বাভাবিক জীবনে চলে যেতে পারবো না। এবং অনেকেই ভয় দেখায় আমাকে যে অপারেশন করিস না, অপারেশন করলে তো নার্ভ যদি কাটে তাহলে তো সব শেষ। এরকম রোগীদের কিছু কমন প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে যে কি কি সমস্যা অপারেশনের সময় হতে পারে। আসলে অপারেশনের সময় নার্ভ কেটে যাওয়া, এটা একটা কি বলবো, কতজনে বলবো, লাখেও তো হয় না এরকম। নার্ভ কেন কেটে যাবে? নার্ভ তো অনেক মোটা, এরকম কলমের মতো মোটা, এটা তো দেখেই আমরা অপারেশন করি, এবং ওই নার্ভটাকে সরিয়ে রেখে তারপরে ডিস্কটাকে অপারেশন করি। আপনার তো নার্ভের অপারেশন না, ডিস্কের অপারেশন। সুতরাং নার্ভ কেটে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই অমূলক। আর কি ধরনের রিস্ক হতে পারে? যখন রোগীরা প্রশ্ন করে, তখন তো আমাদেরকে কিছু কিছু বানিয়ে বানিয়ে বলতে হয়। রোগীরা আসলে সব প্রশ্ন করতে পারেন না, শুধু প্রশ্নটা করে যে আমার কি কি সমস্যা হতে পারে এই অপারেশন করতে, আর কি কি সমস্যা হতে পারে। ব্লিডিংও তো তেমন হয় না, যে আপনাকে কতটুকু সামান্য একটু রক্তপাত হয়, কারণ ওই জায়গাতে আমরা যখন কাটি, ডায়াথার্মি মেশিন দিয়ে ব্লাড বন্ধ করে দেওয়া হয়, সাথে সাথে ব্লাড বন্ধ হয়ে গেল, ব্লাড কোথায়, ব্লিডিংও হয় না। আর কি রিস্কে তেমন কিছু দেখছি না। যেমন যদি ভুলবশত লেভেল ভুল করে আমরা অপারেশন করে ফেলি, হয়তো আপনার L4-5 অপারেশন করতে হবে, কিন্তু আমি L4-5 না করে L3-4 করলাম, এরকম ক্ষেত্রে এটা ভুল হলো, তখন দেখা গেলো অপারেশন করে আর কোনো লাভ হলো না, মানে আপনার কোনো উপকারী হলো না, শুধু টাকা নষ্ট হয়ে গেল এবং একটা দৈহিক কষ্ট হলো। সেক্ষেত্রেও
আপনার এটা রিস্ক হয়ে গেল, কিন্তু না, সেটা তো আমরা করতে চাই, মানে মানে প্রশ্নে ওঠে না। আমরা যখন অপারেশন করি প্রথমে আমরা নিজের হাতে দিয়ে স্পেসগুলো নির্ধারণ করি, এক্স রে দেখি, প্রয়োজন হলে আমরা অপারেশন থিয়েটারেই এক ধরনের বিশেষ এক্স-রে পাওয়া যায়, সিআরএম ব্যবহার করে আমরা স্পেস নির্ধারণ করি, অথবা অপারেশনের আগেই আপনার কোমরে মার্কিং এক্স-রে করে নেই, যাতে করে কোনো অবস্থাতেই এটা ভুল না হয়। 4 নম্বর যে প্রশ্ন, ওটি ছাড়া মানে অপারেশন ছাড়া আর কি কোনো উপায় নেই? আমাকে ডাক্তার সাহেব আপনি অপারেশন কথা বললেন, একটু দেখেন না অন্য কোনো উপায় আছে কিনা। রোগীরা তো আসলে বুঝতে পারে না, হয়তো সব কথা বলতেও পারে না যে অপারেশন ছাড়া আর কি কি আছে। আমিই বলছি, যোগ ব্যায়াম তো আছেই, আমাদের এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন তো আছেই, এছাড়া আপনার ফিজিওথেরাপি একটা আছে। তো সব কিছু যখন ফেল হয়ে যায় তখনই তো আমরা অপারেশন কথা বলি, বা অন্য কোনো কিছু দিয়ে যখন আপনার কাজ হবে না তখনই তো অপারেশনের কথা বলি। তো যখন অপারেশনের জন্য সিদ্ধান্ত হয়ে যায় বা অপারেশনের কথা আমরা বলেই ফেলি বারবার, তখন আসলে অপারেশন ছাড়া আর কোনো উপায় থাকে না। আজকাল শোনা যাচ্ছে লেজার সার্জারির কথা। আসলে লেজার সার্জারি যেটা হয় যে ডিস্কের ভিতরে যে ম্যাটেরিয়ালগুলোকে বার্ন আউট করে দেয়, ফলে ওই ডিস্কটা নষ্ট হতে থাকে। সব খাবার ক্ষেত্রে লেজার অপারেশন করা যায় না, লেজার অপারেশনেরও অপশন আছে, যেগুলো ক্ষেত্রে লেজার অপারেশন করা যায় সেটা আলাদা ব্যাপার। এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দিয়ে যদি কাজ হয়, যদি মনে হয় যে কাজ হতে পারে, সেই ক্ষেত্রে লেজার অপারেশন দিয়েও কাজ হবে। কিন্তু যেটা এপিডুরাল স্টেরয়েড ইনজেকশনেও কাজ হলো না, সেটা লেজারেও কাজ হবে না, ওজন থেরাপি দিয়েও কাজ হবে না, ফিজিওথেরাপি দিয়েও কাজ হবে না। সেক্ষেত্রে অপারেশন মাস্ট করতে হবে, এবং সেটা মানে অপারেশনই যেখানে বাধ্যতামূলক, সেখানে আসলে আর কোনো অপশনগুলো আপনার জন্য খোলা নাই। পরের প্রশ্ন যেটা করেন রোগীরা, যে পুরোপুরি অজ্ঞান করা হয় কিনা। আজকাল আগে করা হতো, পুরো অজ্ঞান করা হতো, রিল্যাক্স, রোগী ঘুমিয়ে আছে 2 ঘন্টা। কিন্তু এখন আপনার কোমর থেকে নিচের দিকে অবশ করলেই হয়, আপনি ইচ্ছা করলে সচেতন থাকতে পারেন, কথাও বলতে পারেন, আমাদের কথাও শুনতে পারবেন। তবে যদি রোগী চায় যে আমি এত কথা শুনতে চাই না, আমার টেনশন হয়, ভয় হয়, তাহলে আমরা ঘুমের ইনজেকশন দিয়ে জাস্ট ঘুম পাড়িয়ে রাখি, কিন্তু অজ্ঞান নয়। 6 নম্বর প্রশ্ন, কতক্ষণ লাগে অপারেশন করতে? সাধারণত অপারেশন করতে লাগে 30 মিনিট, 30 মিনিট। অপারেশনের আগে পরে কিছু কাজ থাকে, সেই কাজগুলো করতে লাগে আরও প্রায় 30 মিনিট। এই 1 ঘন্টা সময় লাগে, ক্ষেত্র বিশেষে 2 ঘন্টা, কখনো কখনো 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এটা খুব রেয়ার। তবে আমরা ধরে নিতে পারি গড় সময় মোটামুটি টোটাল 2 ঘন্টা সময় লাগে। মাইক্রোস্কোপিক নাকি এন্ডোস্কোপিক নাকি ওপেন? এই প্রশ্নটা খুবই কমন। অপারেশন যে করবেন, আপনি কি ফুটো করে করবেন নাকি কেটে করবেন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আধুনিক বিশ্বে কিন্তু এন্ডোস্কোপিক বা ফুটো করে অপারেশন করাটাই হচ্ছে প্রচলিত। তবে বেশিরভাগ ক্ষেত্রে বলবো না, মানে ক্ষেত্র আছে, ওপেন করতেই হবে কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু কিছু ক্ষেত্রে আপনি এন্ডোস্কোপিক অপারেশনও করতে পারেন। খুব নাইস, এন্ডোস্কোপিক অপারেশন করলে আপনি 1 দিন পরে চলে যেতে পারেন। জাস্ট আপনার জাস্ট ছিদ্র করা হয়, কাটাকাটি নাই, কিচ্ছু নাই, এন্ডোস্কোপিক অপারেশনও করা যেতে পারে। কিন্তু যে ক্ষেত্রে ওপেন অপারেশন করতে হবে, যদি ডিস্ক প্রলাপস খুব বেশি থাকে, যদি ডিস্কগুলো পেছন দিকে গিয়ে আবার নিচের দিকে পড়ে গেছে, এরকম যদি থাকে, যদি ডিস্ক প্রলাপস বা পিএলআইডি 1-এর অধিক লেভেলে থাকে, যদি আপনার হাড়গুলো সরে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে ওপেন মাস্ট, ওপেন করতেই হবে। সেটা যে কোনো দেশেই আপনি যান না কেন, যে বিদেশে গেলেও আপনার কোনো রক্ষা নাই, ওপেন করতে হবে। এই যে এন্ডোস্কোপিক অপারেশন এবং ওপেন অপারেশন, এটার যে পার্থক্যগুলো করা, সেটা আমাদেরই দায়িত্ব। কখনো এন্ডোস্কোপিক, কখনো ওপেন। পরের প্রশ্ন, কোন কোন সার্জন অপারেশন করবেন? আমাদের টিমে কোন কোন সার্জন আছে? আমরা বলি যে আমি তো আছি, পাশাপাশি আমাদের একজন স্পাইন সার্জন আছেন, যিনি সারা পৃথিবীতে অন্তত 10টি জায়গায় তার ট্রেনিং সমাপ্ত করেছেন। সেটা সিঙ্গাপুর, ভারতের কয়েকটি জায়গায়, মালয়েশিয়া, এরপর ইংল্যান্ড, তারপর আর ইতালি, এরকম অনেকগুলো দেশে তিনি মোট প্রায় 10-এর অধিক জায়গায় ট্রেনিং করা একজন স্পাইন সার্জন আছেন। এছাড়া আমাদের কে আছেন? অবশ্যই একজন নিউরো সার্জন আছেন। তবে সব অপারেশনের সবার প্রয়োজন হয় না। তো আমাদের টিমে এই হলো, আমরা 3 জন আছি। পরের প্রশ্ন, কতদিন পর বিদেশ যেতে পারবেন? যারা প্রবাসী, অপারেশন করার কতদিন পরে বিদেশ যেতে পারবেন? আমরা বলি যে অপারেশন করার 3 মাস, অন্তত 3 মাস পরে বিদেশ যেতে পারবেন। আমরা 2 দিন পরে
আসলে ছুটি দিয়ে দিই অপারেশন করার পর 2 দিন পরে বাসায় চলে যেতে পারি এবং 7 দিন পর ড্রেসিং করতে পারি 7 থেকে 10 দিন পর। ড্রেসিং কোথায় করবে? আমাদের কাছে নয়, যেখানে বাড়ি সেখানে কোনো নিকটস্থ ক্লিনিকে গিয়ে ড্রেসিং করা যেতে পারে, যে কোনো নর্মাল একজন সার্জন দ্বারা বা যে কোনো একজন অপারেশন থিয়েটারে কাজ করে কোনো অ্যাসিস্ট্যান্ট তার দ্বারা। কারণ কি, দুটো মাত্র সেলাই করা হয়, আমরা যে কাটি এতটুকু কাটি, 2 বা 3টে মাত্র সেলাই করা হয়। এটা যে কোনো ক্লিনিকে গিয়ে আপনি ড্রেসিং করতে পারবেন। 14 দিন পর যে কোনো ক্লিনিকে গিয়ে আপনি সেলাইটা কাটতে পারবেন। গেল 14 দিন। এরপরে আমরা বলি যে 1 মাস অন্তত কোনো এক্সারসাইজ তো নয়ই, একটু কম হাঁটাচলা করবেন, একটু বিশ্রামেই থাকবেন। 3 মাস পরে গিয়ে আপনি মোটামুটি ফ্রি, আপনি চলাফেরাও করতে পারবেন, সব কাজই করতে পারবেন, বিদেশেও যেতে পারবেন। পরের প্রশ্ন হচ্ছে মেরুদণ্ড দুর্বল হয়ে যায়, এটা খুব কমন প্রশ্ন, যে অপারেশন করে মেরুদণ্ড যে কাটবেন, আমার মেরুদণ্ড তো আগের মতো থাকবে না, দুর্বল হয়ে যাবে। আসলে মেরুদণ্ড তো আমরা সব ক্ষেত্রে কাটি না, খুব রেয়ার ক্ষেত্রে কাটি। আমরা যখন ডিস্কের অপারেশন করি তখন ডিস্কেরই অপারেশন করি। আমরা যে লিগামেন্টাম ফ্লাভা বা লিগামেন্ট একটু সরিয়ে দিয়ে বা কেটে বা ফুটো করে নার্ভটাকে একটু সরিয়ে রেখে তার পেছনে যে ডিস্ক থাকে সেই ডিস্কটার অপারেশন করি। আপনার হাড় হাড্ডি তো কাটা হয় না, খুব কম ক্ষেত্রেই হাড় হাড্ডি কাটা হয়। আর হাড় হাড্ডি কাটলেও আমরা যেটা করি, যে কোনো উপায়ই হোক আপনার মেরুদণ্ড আগের চেয়ে দুর্বল হবে না। আপনাকে শুধু 3 মাস কোমরের বেল্ট পরে থাকতে হবে, কারণ যে কোনো হাড় ভেঙে গেলে, মেরুদণ্ডের হাড় বিশেষ করে ভেঙে গেলে আমরা 3 মাস টেইলর ব্রেস পরিয়ে থাকতে বলি। যেহেতু একজন মেরুদণ্ডের হাড়ের সমস্যা হলে 3 মাস যদি আমরা টেইলর ব্রেস পরতে বলি, তো ক্ষেত্র বিশেষে আমরা পিএলআইডি অপারেশনের ক্ষেত্রেও পরেও 3 মাস টেইলর ব্রেস ব্যবহার করতে বলি। তো 3 মাস পর আপনার মেরুদণ্ড একেবারেই শক্তিশালী হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। আসলে হাড় যদি ভেঙে যায় বা হাড়ে যদি কোনো সমস্যা হয়, সেটা কতদিন লাগে? পায়ের ক্ষেত্রে আমরা 1.5 মাস প্লাস্টার রাখি, হাতের ক্ষেত্রে 1 মাস প্লাস্টার রাখি, আর মেরুদণ্ডের ক্ষেত্রে 3 মাস আমরা টেইলর ব্রেস পরিয়ে রাখি। 3 মাস পরে তো সব ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, স্বাভাবিক হয়ে যাবে, মেরুদণ্ড বা হাড় জয়েন্ট হয়ে যাবে যে জায়গাগুলো জয়েন্ট হওয়ার মতো। এই হলো মানে পিএলআইডি অপারেশনের আগে রোগীদের 10টি কমন প্রশ্ন। যদি এর পরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করতে পারেন। যে ক্ষেত্রে অপারেশন আপনার করতেই হবে সেক্ষেত্রে আসলে অপারেশন আপনার করা উচিত। আপনাদের প্রশ্নগুলো অবশ্যই বাঞ্ছনীয় এবং এই উত্তরগুলো দেওয়া আমরা আমাদের জন্য অবশ্যই একটা দায়িত্ব মনে করি। পিএলআইডি অপারেশনের জন্য অবশ্যই আপনি কোনো স্পাইন সার্জন বা নিউরো সার্জনের কাছে যাবেন। অপারেশন করা যদি সত্যিই প্রয়োজন হয়, যেটা আমরা আপনাদের ডিসিশনের উপরে নির্ভর করে না, আমি যখন দেখে ডিসিশন দেব সেই ক্ষেত্রেই অপারেশন হবে, তা না হলে অন্য কোনো চিকিৎসা করা হবে। তো যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই পূর্ব অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আসতে হবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।